সাইলেন্ট বাদ, সে এলাকাতে আলো বাতাসের পরিবর্তন বাধাগ্রস্ত হয়, সে এলাকাতে খেলার মাঠের উপরে চাপ পড়ে, সবগুলোকে মিলে বলা হয় ডেভেলপমেন্ট ইনসেক্ট। শুধুমাত্র এখানে আর কতজন মানুষ থাকবো এই আলাপ না, বরঞ্চ এই পুরো শহরের ডেভেলপমেন্টের যে উন্নয়নের প্রাবল্য এবং তার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটাকে প্ল্যানিং এর নির্ধারণ করা হয়। কিন্তু সেগুলোকে বিচার বিবেচনায় আনিয়ে যে কাজগুলো করা হয়েছে, জনগণ আবাসনিক এবং বার বাড়ানো হয়েছে, সেটা সামাজিক বিচারের অপরিণামদর্শী এবং ঢাকা মহানগরী বার্যোগ্যতা সহ নির্মিত পরিবেশ এবং প্রতিবেশের জন্য হুমকি স্বরূপ। এবং আজকে আমরা যারা দাঁড়িয়েছি, আমাদের অনেকে এবং তার সাথে আরো অনেকে, অনেক সংগঠন, যে সংগঠনের রাজনৈতিক সংগঠন ছিল, পরিবেশবাদী সংগঠন, পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন ছিল, আমরা কিন্তু আগেও আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম এবং আমরা আমাদের লিখিত মতামত রাজনৈতিক মন্ত্রণালয়কে আমরা পাঠিয়েছিলাম যে আমাদের র্যাবের যদি সংশোধন হয় তাহলে কিভাবে করতে হবে, কি বিবেচনা। কিন্তু বিস্ময়কর, আমাদের মতামত দাবি উপেক্ষা করে বিহেভ এবং আইনের দাবিকে মূলত সেন্টারে রেখে এই যে সংশোধন হলো। এবং এর ফলশ্রুতিতে জনগণ ঢাকা শহরে উচ্চ ভবনের সংখ্যা যেমন বাড়বে, ইতিমধ্যে স্থবির হয়ে যাওয়া শহরের পরিবহন পরিষেবা, সকল ধরনের নাগরিক সেবার দর্শনের চাপ পড়বে। এই চাপ বহন করবার ক্ষমতা এই শহরে নেই। এই ধরনের উদ্যোগ বার্যোগ্যতাকে একেবারে ধ্বংসের মুখে ফেলে দিল। আর আমি শুনতেই বলতে চাই, উঁচু ভবন অনেক জায়গায় বাড়া যায়, সেটা পরিকল্পিত করা হবে, কিন্তু অপরিকল্পিত ভাবে ছোট ছোট প্লটে ইচ্ছে মতো উঁচু ভবন বাড়ানো এবং তার ফলে পুরো শহরের বার্যোগ্যতাকে যে ধ্বংসের মুখে না ফেলে দেওয়া, এটা হচ্ছে যে সম্পূর্ণ ধ্বংসের একটা উপাদান এই ধরনের পরিবর্তনগুলো আছে। আপনারা জানেন, যেটা বলেছিলাম যে 2022 সালের 24শে আগস্ট এই যাত্রা করা হয়েছিল এবং সেখানে অনেক ধরনের ভালো বিষয় ছিল, আবার কিছু ক্রিটিক্যাল ইস্যু ছিল যেটা আমরা সমালোচনা সবসময় করেছি, এখনো করছি। কিন্তু মূল স্পিরিটটাকে ব্যর্থ করে দিয়ে শুধুমাত্র নিজেদের ব্যবসায়িক স্বার্থ, সেই স্বার্থটাকে কিভাবে নিয়ে আসা যায়, সেটাই এই ট্যাব পরিবর্তন, যে 2 দফা ট্যাব পরিবর্তনগুলো এবং এই পরিবর্তিত পরিস্থিতি জেলায় গণঅভ্যুত্থানে যেখানে নাগরিকদের কাছে সরকারের বসার কথা, তাদেরকে পাশ কাটিয়ে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। যে উদ্যোগটা আপনারা জানেন, পৃথিবীর সবচেয়ে অবাধযোগ্য শহর, আমাদের পেছনে শুধু থাকে যুদ্ধ বিগ্রস্ত শহরগুলো। সেই শহরে যখন আপনি কোনো পরিবর্তন করবেন, সেই পরিবর্তন পরিবেশের উপর ইম্প্যাক্ট, তার নাগরিকের উপর ইম্প্যাক্ট, পরিষেবা ইনফ্রাস্ট্রাকচার এটির উপর ইম্প্যাক্ট, যেটা বিবেচনায় আনা হয়েছে। এবং এই পরিবর্তনের ক্ষেত্রে যে প্রসেসে করা হয়েছে, সেই প্রসেসটা আরো প্রশ্নবোধক। এই প্রক্রিয়াতে পৃথিবীর কোথাও যেমন পলিসি ফর্মুলেশনে কখনোই পলিসি ফর্মুলেশনের মূল পর্যায়ে টেকনিক্যাল কমিটিতে যারা আবাসনের স্টেক আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না। তাদেরকে স্টেক হোল্ডার বা অংশীদার মতামত নেওয়া হয়, যেটা অবশ্যই নিতে হয়, কিন্তু মূল প্ল্যান প্রিপারেশন, পলিসি ফর্মুলেশনে কখনো এটা নেওয়া হয় না। বিস্ময়কর ভাবে সরকার সে যখন যতগুলো মিটিং করেছে, সবগুলোতে আবাসন ব্যবসায়ী এবং যারা আবাসনের সাথে সরাসরি সম্পৃক্ত পেশাজীবী, তাদেরকে হাইলাইট করে, তাদেরকে এঙ্গেজ করে তাদের এই পরিবর্তন করেছে। এবং একবার প্রথম দিকে তারা পরিকল্পনা অন্যদেরকে সাথে নিয়ে যখন দেখেছে এই যুক্তিতে তারা পারছে না শহরের যুক্তিগুলোতে, তখন তাদেরকে বাইপাস করে সচিবালয়ে রিয়েল এস্টেট এবং আর্কিটেক্টদের যারা রিয়েল এস্টেটের সাথে কাজ করেন তাদেরকে নিয়ে আলাদা করার অনেকগুলো মিটিং করে এটা উপস্থাপনা করে অনুমোদনের চেষ্টা করেছিল 19শে মার্চ 2025-এ। হ্যাঁ, তখন সেটা অনুমোদন হয়নি। পরবর্তীতে আবার বিভিন্ন পর্যায়ে এই মিটিংগুলো হয়েছে এবং সর্বশেষ 11ই আগস্ট 2025 পূর্ত মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় মূলত রিয়েল এবং আইবি পরামর্শে এই যে ফার এবং আমাদের ডেনসিটি প্ল্যানিং এর যতগুলো পরিবর্তন আনা হচ্ছে তাদের পরামর্শে আনা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা পরিকল্পনা মিশ্রণ যারা ছিলাম তারা আমরা প্রতিবাদ করেছি, এর ফলে শহর ধ্বংস হবে। আমি জাস্ট ডিলেট করতে চাই যে সাম্প্রতিক সময়ে মেট্রো রেলের যে আমাদের দুর্ঘটনা হলো, সেখানে বলা হয়েছে মেট্রো রেলে আমাদের যারা সংশ্লিষ্ট ওয়েট ইঞ্জিনিয়ার তারা বলেছিলেন বিয়ারিং যে লোডগুলো সেটা যেভাবে করলে মেট্রো রেল বা এইটার ত্রুটি আছে, কিন্তু আমরা না হয়নি, পরবর্তীতে এই বিষয়টা হয়েছে এবং মানুষ মারা গিয়েছে। এখন এই যে শহরের এই যে এত বড় পরিবর্তনে শহরের ত্রুটি প্রভাবটা পড়লে আমরা পেশাজীবীদের বারবার সতর্ক করছি, আমরা ঘন্টা দিতে বাঁচাচ্ছি, আগেও বাঁচাচ্ছি, এখন বাঁচাচ্ছি, আমাদের ঘন্টা ঘড়ির কোনো মূল্য নাই। অথচ পরবর্তী সময়ে বলা হয় অনেক সময় পরিকল্পনা কি প্ল্যান করলেন, অথচ সরকারের দায়িত্ব ছিল পরিকল্পনা এই যে এখানে যারা বিভিন্ন সমাজের অংশ, সমাজকে নিয়ে যারা ডিল করে, যারা সমাজের মানুষের কাছে থাকে, মানুষের কথাটা শোনে, সমাজের যে প্রবলেমগুলো ডিল করে, তাদের কারো কথা মনে না দিয়ে শুধুমাত্র যারা ডিরেক্ট ব্যবসায়িক ইন্টারেস্ট আছে তাদের ইন্টারেস্ট। এখন
আমরা যে সংগঠনগুলো এর সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমরা সরকারকে লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি, তাদের নামগুলো পড়ে শোনাচ্ছি। এর বাইরে অনেক আছে। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ জলবিদ্যুৎ নেটওয়ার্ক, সেন্টার ফর অ্যাটমসফেরিক পলিউশন স্টাডিজ ক্যাম্প, বাংলাদেশ আরবান ফোরাম, বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি, সেন্টার ফর হাউজিং এন্ড বিল্ডিং সেন্টার এনজিআরসি, ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট আইপিডি, দরিদ্র রক্ষায় আমরা ধরা, সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্স, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ, ইনস্টিটিউট ফর ওয়েলবিং বাংলাদেশ, যুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, উইমেন অ্যান্ড ডিসএবিলিটিস ফাউন্ডেশন, ইনস্টিটিউট অফ ফরেস্টার বাংলাদেশ, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন, তেতুতলা মাধ্যম আন্দোলন, বাংলাদেশ ডিবেট ন্যাশনাল ডিবেট ফেডারেশন, 19নং ওয়ার্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, পড়াইছো আর অনেক সংগঠন। এবং এর বাইরেও ডেট নিয়ে আমরা লিখিত সুপারিশ দিয়েছিলাম, দাবি দেওয়া জানিয়েছিলাম। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি তারা বারবার এই বিষয়গুলোতে সতর্ক করেছে, টেকনিক্যাল সভাগুলোতে এইভাবে পার করাতে গেলে আমাদের যে ট্রাফিক এবং রাস্তার উপরে চাপ পড়বে। নগর অধিদপ্তর ইউডিপি তারাও বলেছে এই বিষয়গুলো। এমনকি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ আইইবি তারা পর্যন্ত লিখিতভাবে লিখেছে যে এয়ারকে পরিকল্পনা বিদ্যালয় পারে যে সুপারিশ দিয়েছে সেটাই বিবেচনা করা এতগুলো গুরুত্বপূর্ণ সংগঠন প্রতিষ্ঠান ফেডারেল প্রতিষ্ঠান করার পরেও কোন আগ্রহে কার ইচ্ছা দুইবার 3 বছরের মধ্যে দুইবার এই ডেটটা সংশোধন করা হলো এবং আবারও তো এখন কিছুদিন পরে নির্বাচন, তখন তো আবারও সংশোধন হতে পারে। মূল যে প্রশ্নটা যেখানে ফার এবং জনগণত্ব বাড়ার সাথে মৌলিক প্রশ্ন পরিকল্পনা কি এমন কারো কাছে ছেড়ে দেওয়া হবে তারা চাইলেই যা ইচ্ছা যে কোনো মান নিয়ে আসতে পারে। ফার জনগণত্ব একটা প্যারামিটার, কিন্তু এই প্রশ্নটা ব্যবসায়ীরা চাইলে তারা শিল্প ব্যবসায়ী আবাসন সমাজ ব্যবসায়ী চাইলে কি পরিকল্পনা নষ্ট করতে পারে, চাইলে কি কেউ জলাশয় করার ইন্ডাস্ট্রি করতে পারে, চাইলে কি কেউ যেখানে আগে সকল ভবন 5-6 তলা যা সেখানে 14 তলা ভবন করা যায়, সেই সকল এলাকার মানুষগুলোর কথা বিবেচনা না করে এই যে চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া হয়, এই যে রাষ্ট্র তাদের কাছে অবলম্বিত হয়ে বারংবার পরিবর্তন করছে, এই পরিবর্তন শেষ কোথায়? এই চ্যালেঞ্জটাকে আমরা প্রশ্ন করতে চাই কিভাবে এই শক্তিটা আমাদেরকে এই যে প্ল্যানিং এর যে এক্সারসাইজ যেটা তারা বিদেশের সঙ্গে একসঙ্গে দিয়ে থাকেন, বাইরে দেশে বড় বড় শহরে বড় বড় বিল্ডিং হয়, বড় বড় বিল্ডিং কিভাবে বানানো হয়, ব্লক ডেভেলপমেন্ট করে প্রচুর জায়গা ছেড়ে সেটা আপনারা না দেখে আপনারা ছোট ছোট ব্লকে বড় বড় ভবন বানাতে চান, অবশ্যই সেটা প্ল্যানিং এর স্ট্যান্ডার্ড আপনাদের রাখতে হবে। এবং এই পরিকল্পনা আপনারা জানেন যে আগে ছিল প্রায় 300 মতো ব্লক, সেটাকে 68টা ব্লকে ভাগ করে নতুন করে পার্ক ডোয়েল ইউনিট বানানো হয়েছে। আগে সর্বোচ্চ জনঘনত্ব ছিল 250, সেটাকে 300 করা হয়েছে, অনেক এলাকাতে অনেক জনঘনত্ব বানানো হয়েছে। ওটা বিস্ময়কর, পৃথিবীর কোথাও গ্রামীণ এলাকাতে পারের মার 20-25-30 বেশি হয় না। বাংলাদেশে এই ডেভেলপমেন্টে লেখা আছে আগে ছিল 150 থেকে 150-200 লেখা আছে। এটা বিস্ময়কর, পৃথিবীর মেগা সিটি আপনারা কোথাও পাবেন না। মেগা সিটি ঢাকা বাইরে মেগা সিটির ঘনত্ব 200, আমাদের জনঘনত্ব হচ্ছে 120-125। তাহলে আমাদের লিখে আছে গ্রামীণ এলাকার জনঘনত্ব যেটা প্রতি বর্গ কিলোমিটার 20,000 মতো। এভাবেই আসলে পরিকল্পনাতে যেটা বেসিক স্ট্রাকচার সব ভেঙে ফেলা হয়েছে এবং এখানে প্রায় অনেক এলাকায় জনঘনত্ব বাড়ানো হয়েছে। এমনকি গ্রামীণ এলাকা থেকে আনিমন হেমাদপুর ঝাড়খণ্ডে গাউসিয়া এলাকার আগের তুলনায় প্রায় 2 ভবন এখন হতে পারে। আগে ভবন নির্মাণের পর 5 বছর অন্তর্ভুক্তি ছিল, এটাকে মানে বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশ বাস্তবতা যে রাষ্ট্রটা 5 বছর পর